বর্তমানে মুসলিম নতুন প্রজন্মের মধ্যে একটি বদ্ধমূল ধারণা লক্ষ্য করা যায় যে জ্ঞানবিজ্ঞানকে উপস্থাপন করতে গিয়ে তারা শুধুমাত্র পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানকে স্বীকার করে। অন্যদিকে মুসলমানদের ঐতিহাসিক গৌরবোজ্জ্বল জ্ঞানবিজ্ঞানের ইতিহাসকে অগ্রাহ্য করে মুসলিম জাতিকে অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন, নৃশংস, পশ্চাৎপসরণ জাতি হিসেবে তুলে ধরার প্রবণতা লক্ষ্য করা যায়। এটা হয়তো তাদের ঠিক দোষ নয়, বরং তথ্যের অপর্যাপ্ততা বা এ বিষয়ে যথেষ্ট জানতে না চাওয়ার মানসিকতা। এই পরিস্থিতি একদিনে গড়ে ওঠেনি। পরিকল্পিতভাবে নতুন প্রজন্মকে মুসলিম জ্ঞানবিজ্ঞানের গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে না দেবার যে পরিকল্পনা রেনেসান্সের সময় শুরু হয়েছিল, সে পরিকল্পনার সফল বাস্তবায়নের ফলেই এমন অবস্থা তৈরি হয়েছে। অথচ ঐতিহাসিক সত্য হল, প্রাচীন ও আধুনিক যুগের মেলবন্ধনের সেতু হল মধ্যযুগের সভ্যতা ও জ্ঞানবিজ্ঞানকে এগিয়ে নেয় অসংখ্য মুসলিম মনীষী। সে যুগে প্রাচীন গ্রিক ও কনস্টান্টিনোপলের ল্যাটিন বইগুলো সে যুগের মুসলিমরা এবং মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় অনুবাদ ও গবেষণা করা হয়েছিল। সাথে মৌলিক গবেষণায় চিকিৎসাবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান, দর্শন, চিত্রকলা, গণিতবিদ্যা ইত্যাদি মুসলমানদের হাতে সমৃদ্ধ হয়ে আধুনিক যুগের প্রবেশদ্বার রেনেসান্স পর্যন্ত এসেছিল। তৎকালীন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরি তিনটি হল বাগদাদে দারুল হিকমা, কায়রোয় আল আজহার লাইব্রেরি ও স্পেনের কর্ডোভা লাইব্রেরি। এই জ্ঞানভাণ্ডার তিনটি মুসলিম মনীষীরা গড়ে তুলেছিলেন। তৎকালীন সময় কর্ডোবাকে ইউরোপের লাইট হাউস বা বাতিঘর বলা হতো। স্পেনের শহরে যখন মুসলিমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ ও রাস্তায় ল্যাম্পপোস্ট ব্যবহার করত, তার ১০০ বছর পরেও লন্ডনের রাস্তায় বাতির ব্যবস্থা ছিল না। মুসলমানদের হাতে গড়ে ওঠা পৃথিবীর অসংখ্য জ্ঞানবিজ্ঞানের আলোয় আলোকিত গ্রন্থগুলির সমন্বয়ে গড়ে ওঠা জ্ঞানগৃহগুলি পরবর্তীকালে ইউরোপিয়ানদের হস্তগত হলে বাইতুল হিকমা লাইব্রেরি ব্যতীত এটা সূর্য উপাসক হালাকুকান কর্তৃক ধ্বংস হয়, তা পুড়িয়ে দেওয়া হয়েছিল। যে মুসলিমদের সাধনায় গড়ে ওঠা মধ্যযুগীয় জ্ঞানবিজ্ঞানকে ভিত্তি করে নতুনভাবে গবেষণার মাধ্যমে ইউরোপে রেনেসান্সের উদ্ভব হয়েছিল, সেই ইউরোপের ভদ্রলোকেরা তাদের পূর্বসূরিদের অবদানকে স্বীকার করার মতো উদারতা দেখাতে পারেনি কোনো কালে। পৃথিবীর প্রায় সকল অমুসলিম ঐতিহাসিকরা ওই সকল মুসলিম মনীষীদের নাম বিকৃত করে খ্রিস্টান বা ইহুদি ঘরানার নামে পরিচিত করার প্রয়াসে ইতিহাসে এমনভাবে অর্থাৎ বিকৃত করে উল্লেখ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম গৌরবময় মুসলিম ইতিহাস জানতে না পারে। সত্যি কথা বলতে তারা সেটায় অনেকাংশে সফলও হয়েছে, কারণ সেই সব মুসলিম মনীষী তথা জ্ঞানপিপাসু বিজ্ঞানীদের কথা আমরা কর্জন জানি। আজ রসায়নশাস্ত্র বলতেই যে নামটি সবার আগে আসে, তা হল জাবির ইবন হাইয়ান। আধুনিক কেমিস্ট্রি শুরু হয় তার হাত ধরে। এছাড়া পদার্থবিজ্ঞান, গণিতসহ বিজ্ঞানের অন্যান্য শাস্ত্রেও ছিল তার অসাধারণ দখল। প্রায় ২,০০০-এরও বেশি গ্রন্থ রচনা করেন এই মহান বিজ্ঞানী। অ্যালকেমি শব্দটি তিনিই ব্যবহার করেছিলেন, যেই অ্যালকেমির ইউরোপিয়ান ভার্সনই আজকের কেমিস্ট্রি। মার্কাসাইট থেকে লেখার স্থায়ী কালি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে কাঁচ তৈরির পদ্ধতি, নাইট্রিক অ্যাসিড, আর্সেনিক, অ্যান্টিমনি সিলফার নাইট্রেট, কিউপ্রিক ক্লোরাইড প্রভৃতি সম্পর্কে তার মৌলিক গবেষণা ছিল। তাছাড়া পাতন প্রক্রিয়ার মাধ্যমে উপাদানের পৃথকীকরণ ও ঊর্ধ্বপাতন সংক্রান্ত আলোচনাও রয়েছে তার বিভিন্ন গবেষণাপত্রে। দ্বাদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত ইউরোপসহ তৎকালীন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার লেখা বই পড়ানো হতো। অথচ জাবির ইবন হাইয়ানকে খ্রিস্টান ঐতিহাসিকরা পাশ্চাত্য ইতিহাসে জিবার নামে লিখেছে, যেন নাম দেখে বোঝার উপায় না থাকে তিনি একজন মুসলিম। মধ্যযুগে ইবনে সিনাই প্রথম ক্লিনিক্যাল সাইকোলজি সম্পর্কে মৌলিক চিকিৎসা গ্রন্থ রচনা করেন। মানসিক স্বাস্থ্য ও শারীরিক ব্যবচ্ছেদ রোগের জিনগত যোগসূত্র সম্পর্কে তিনিই প্রথম কথা বলেন। তার নামকে ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বানিয়ে ফেলেছে অ্যাডিসিনা বা অ্যাভিসিনা। আমাদের জানা প্রয়োজন, সে যুগে আবু বকর আল রাজি ছিলেন শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসক। চিকিৎসা বিজ্ঞানের আরেক কিংবদন্তির নাম হাসান ইবন হাইসাম। তিনি একাধারে চিকিৎসক, পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ। হাসান ইবন হাইসামি প্রথম আধুনিক অপটিক্স সম্পর্কে ধারণা প্রদান করেন।
তিনি চক্ষু চিকিৎসায় এত বেশি সফলতা অর্জন করেছিলেন যে সমকালীন প্রথাগত চিকিৎসকরা থমকে দাঁড়িয়েছিল। দৃষ্টিবিজ্ঞান বিষয়ক তার রচিত কিতাবুল মঞ্জির নামক গ্রন্থটি আজও অমর। তিনি আলোকরশ্মি সম্পর্কিত গ্রিকদের ভুল ধারণার অবসান ঘটান নতুন গবেষণার মাধ্যমে। দ্বাদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ সহ তৎকালীন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার লেখা বই পড়ানো হতো। উহুতে মধ্যযুগে ইবনে সিনাই প্রথম ক্লিনিক্যাল সাইকোলজি সম্পর্কে মৌলিক চিকিৎসা গ্রন্থ রচনা করেন। মানসিক স্বাস্থ্য ও শারীরিক ব্যবচ্ছেদ রোগের জিনগত যোগসূত্র সম্পর্কে তিনি প্রথম কথা বলেন। তার নামকে ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বানিয়ে ফেলেছে অ্যাডিসিনা বা অ্যাবিসিনা। আমাদের জানা প্রয়োজন সেই যুগে আবু বকর আল রাজি ছিলেন শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসক। ইসহাক তাইয়ুর, যিনি চিকিৎসা বিজ্ঞানের আরেক কিংবদন্তি চিকিৎসক, বৈজ্ঞানিক ও গণিতবিদ। হাসান ইবেন হাইসামি প্রথম আধুনিক অপটিক্স সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি চক্ষু চিকিৎসায় এত বেশি সফলতা অর্জন করেছিলেন যে সমকালীন প্রথাগত চিকিৎসকরা থমকে দাঁড়িয়েছিল। দৃষ্টিবিজ্ঞান বিষয়ক তার রচিত কিতাবুল মঞ্জির নামক গ্রন্থটি আজও অমর। তিনি আলোকরশ্মি সম্পর্কিত গ্রিকদের ভুল ধারণার অবসান ঘটান নতুন গবেষণার মাধ্যমে। ত্রয়োদশ শতাব্দীতে পশ্চিম ইউরোপীয় সভ্যতা বিশেষভাবে গ্রহণ করেছিল মুসলিম সভ্যতার জ্ঞানের ধারা। তখনকার সময়ের সেক্সট্যান্ট নামক আধুনিক যন্ত্র দ্বারা গ্রহ নক্ষত্রের উন্নতি, অবনতি, কৌণিক দূরত্ব পরিমাপ করা হতো, যার আবিষ্কারক আল খুজান্তি নামের মুসলিম পদার্থবিজ্ঞানী। প্রাচীনকালে টলিমির মতো বিখ্যাত বিজ্ঞানীরাও বিশ্বাস করতেন যে কোনো বস্তুকে দেখার জন্য চোখই আলোক রশ্মি পাঠায়। হাজার বছর ধরে চলে আসা এই ধারণাকে গবেষণার মাধ্যমে ভুল প্রমাণিত করেন মুসলিম বিজ্ঞানী আল হাসান। হাসানি প্রথম গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে চোখ কখনো আলোক রশ্মি পাঠায় না, বরং যে কোনো উপায়ে আলোক রশ্মি চোখে এসে পড়লেই চোখ কেবল বস্তুটি দেখতে পায়। তিনি ম্যাগনিফাইং গ্লাসের উত্তল লেন্সকে আধুনিক উত্তল লেন্সের আকৃতির কাছাকাছি নিয়ে যান। আরেকজন সফল জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ইবন ইউসুফ। তিনি তার পূর্ববর্তী 200 বছরের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত যাবতীয় রেকর্ড পর্যবেক্ষণ করেন এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ক একটি সারণী তৈরি করেন। এই সারণী নাম ছিল হাকিমাইট অ্যাস্ট্রোনমিক্যাল টেবল। মুসলিম বিজ্ঞানী আল মসুদি, যিনি হিস্ট্রি অব নেচার বিষয়ে এনসাইক্লোপিডিয়া রচনা করেন, যার বই পড়ে জ্ঞান অর্জন করেছে ইউরোপ, তার নামই পাশ্চাত্য গ্রন্থসমূহে আল মসুদির বদলে উল্লেখ করেছে মারজাকেল নামে। অ্যালজাবরা শব্দটি এসেছে হিসাব আল জাবার ওয়াল মোকাবাহা নামক গ্রন্থটির ইউরোপিয়ান সংক্ষিপ্ত ভার্সন হিসাবে, যার রচয়িতা মুসলিম বিজ্ঞানী আল খাবেরিজমি। বীজগণিতের ভিত্তিপ্রস্তর রচিত হয় তার দ্বারাই। সমীকরণ সমাধানের প্রায় 6টি মৌলিক নিয়ম তিনি আবিষ্কার করেছিলেন। তার রচিত বই দ্বাদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলিতে প্রামাণ্য গ্রন্থ হিসাবে পড়ানো হতো। তিনি দশমিকের ব্যবহার, ভারতীয় পাটিগণিত ও বীজগণিতের সমন্বয় সাধন করে উন্নত করেন। আরেকজন সফল মুসলিম গণিতবিদের নাম উমর খাইয়াম। তার কিতাবুল জিবার গ্রন্থ দ্বিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতি, সম্পাদ্যসমূহ নিখুঁতভাবে অঙ্কনের পদ্ধতিও বর্ণিত হয়েছে। বিজ্ঞানী আল বিরুনি কর্তৃক রচিত গ্রন্থে জ্যামিতি ও ত্রিকোণমিতির আধুনিক বিশ্লেষণ এবং পৃথিবীর পরিমাপ সম্পর্কে যে তথ্য দিয়েছিলেন তা আজও প্রতিষ্ঠিত। আল মোকাদ্দাসি, ওমর খাইয়াম, হাসান ইবন আবদুল্লাহ প্রমুখ ভূগোলশাস্ত্রীর ব্যাপক উন্নতি সাধন করেছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হল মুসলিমরা মধ্যযুগের জ্ঞান বিজ্ঞানের বাহক। এজন্য তারা ল্যাটিন ও গ্রিক ভাষা আয়ত্ত করে প্রাচীন পুস্তকগুলো ফার্সি ও আরবিতে অনুবাদ করেছিলেন। সেই জ্ঞানকে, অর্থাৎ ল্যাটিন ও গ্রিকদের অবদানকে তারা অস্বীকার করেননি, বরং শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। কিন্তু মধ্যযুগের মুসলিম জ্ঞানবিজ্ঞানের মূলধনকে পুঁজি করে ইউরোপিয়ান খ্রিস্টানরা আধুনিক রেনেসান্স আনলেও তা স্বীকার করেননি, সুকৌশলে গোপন করেছে। শুধু তাই নয়, যেগুলো গোপন করার উপায় ছিল না সেগুলো সুকৌশলে উৎস ইতিহাসকে এমনভাবে বিকৃত করেছে যাতে মুসলিম শব্দটির কোনো চিহ্ন খুঁজে না পাওয়া যায়। এমন কিছু মনীষীর নাম উল্লেখ করা প্রয়োজন মনে করছি। যেমন বিজ্ঞানী হাসানের নামকে হ্যাজেন লিখছে যাতে ইউরোপ সহ বিশ্বের পরবর্তী প্রজন্ম জানতে না পারেন তারা যে বই লাতিন ভাষায় অনুদিত রেফারেন্স হিসাবে পড়ছেন তার রচয়িতা কোন মুসলিম বিজ্ঞানী।
তেমনি গণিত বিজ্ঞানী আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন মুসা আল খাবিরিজমিকে বিকৃত করে গরিতাস বা গরিদম, রসায়ন বিজ্ঞানী জাবির ইবন হাইয়ানকে জিবার উল্লেখ করা হয়েছে। আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসাক আল কিন্দি ছিলেন ইতিহাস, দর্শন, ভাষাতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিষয়ে তৎকালীন সময়ের সেরা। তার রচিত গ্রন্থগুলো সমসাময়িক সময় ল্যাটিন, গ্রিক, হিব্রু ভাষায় অনুবাদ করা হয় এবং ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো। পাশ্চাত্য ইতিহাসবিদরা তাকে বিকৃত করে পরিচিত করেছে কিন্ডাস নামে।